আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ভারতে জাতীয় নির্বাচন চলছে, যেটিকে লোকসভা নির্বাচন বলা হয়। আপনারা ভারতে যারা রাজনীতি সম্পর্কে জানেন, সেখানে অনেকগুলো স্তর আছে। তাদের যে পার্লামেন্ট বা সংসদ, এটির দুটো বিভাগ। একটিকে বলা হয় উচ্চ কক্ষ, আর একটিকে বলা হয় নিম্ন কক্ষ। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট কাম কংগ্রেস, অর্থাৎ সিনেট হাউস, কংগ্রেস হাউস, কিংবা ইংল্যান্ডের লর্ড সভা, অথবা যেটিকে বলা হয় তাদের যে হাউস অফ কমন্স যেটিকে বলা হয়, অর্থাৎ সাধারণ যারা সংসদ সদস্য তাদেরকে নিয়ে নির্বাচিত, যারা সংসদ সদস্য তাদেরকে নিয়ে হাউস অফ কমন্স, এমপিদেরকে নিয়ে। আর নির্বাচন করতে চায় না, কিন্তু দেশ জাতির জন্য খুবই কল্যাণকর এরকম মহান মহান ব্যক্তিদেরকে নিয়ে এটি লর্ড সভা গঠিত হয়। আবার এর একটা আপগ্রেড ভার্সন হলো আমেরিকাতে সিনেট সভা রয়েছে। তো ভারতেও কেন্দ্রীয় সরকারের এরকম দুটো কক্ষ রয়েছে। উচ্চ কক্ষ যেটিকে বলা হয় রাজ্যসভা, আর নিম্ন কক্ষ সেটিকে বলা হয় লোকসভা। তো সেই লোকসভার নির্বাচন হচ্ছে, এরাই মূলত সরকার গঠন করে কেন্দ্রে এবং এরাই ক্ষমতাধর। এর বাইরে যে রাজ্যগুলো রয়েছে, অনেকগুলো রাজ্য রয়েছে, সেই রাজ্যেও আবার তাদের সংসদ রয়েছে, যেটিকে বলা হয় বিধানসভা। তো এই বিধানসভায় যারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, সেখান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়, যেমন মমতা ব্যানার্জি। তাহলে বিধানসভা হলো রাজ্যের, লোকসভা হলো কেন্দ্রের, আর লোকসভার উচ্চকক্ষ হলো রাজ্যসভা। তো রাজ্যসভাতে ভারতে যাদেরকে নিয়োগ দেওয়া হয়, যেমন শচীন টেন্ডুলকারকে নিয়োগ দেওয়া হয়েছে, জয়া ভাদুরীকে নিয়োগ দেওয়া হয়েছে, রাম জেঠমালানিকে নিয়োগ দেওয়া হয়েছে, এরকম সমাজের বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদেরকে সেখানে নিয়োগ দেওয়া হয়। তো ভারতে যে সরকার গঠনের যে জায়গাটি লোকসভা, সেই নির্বাচন হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে বেশ কয়েকটি ধাপে, ধীরে ধীরে। এখন দ্বিতীয় ধাপের ভোট চলছে। তো প্রথমবার যখন নরেন্দ্র মোদী এলেন 2014 সনে, তখন সারা পৃথিবী জুড়ে নরেন্দ্র মোদীকে নিয়ে একটা ফোবিয়া না, ঠিক একটা ক্রেজ তৈরি হয়ে গিয়েছিল। উনি যে কোটি পরেন, মোদী কোটি, উনি যে পোশাক পরেন, স্যান্ডেল পরেন, যে ভাষায় কথা বলেন, মানে 15-16 সনে নরেন্দ্র মোদী ভারতের রাজনীতিতে দেবদূত হিসেবে এলেন এবং বিশ্ব তাকে বরণ করে নিয়েছিল। এবং সারা দুনিয়াতে যা হয়নি ভারতের ক্ষেত্রে, ঠিক সেই ঘটনাগুলো কিন্তু ঘটেছিল। ইংল্যান্ডে যখন তিনি গেলেন, তখন নরেন্দ্র মোদীর অনুরোধে সেখানে একটি নজিরবিহীন পাবলিক মিটিং একটা স্টেডিয়ামে, সবচেয়ে একটা বড় স্টেডিয়ামে সেখানে আয়োজন করেছিলেন। এবং ডেভিড ক্যামেরুন যখন তিনি সেখানে প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এটি আয়োজন করে দিয়েছিলেন নরেন্দ্র মোদীকে। একইভাবে তিনি যখন আমেরিকাতে গিয়েছিলেন, সেখানেও নজিরবিহীনভাবে তিনি একটি পাবলিক মিটিং করতে পেরেছিলেন। আমেরিকাতে কখনো ইতিহাসে অন্য কোনো রাজাবাসার জন্য এইভাবে ওপেন একেবারে জনসভা বলতে যা বোঝায় সেটা হয় না, যেটা ডোনাল্ড ট্রাম্প তাকে করে দিয়েছিলেন। তো এইরকম তার একটা যে ভাবমূর্তি ছিল। কিন্তু দ্বিতীয়বার ক্ষমতায় এসে তিনি কতগুলো বিতর্কিত কর্মকাণ্ড শুরু করেন। বিশেষ করে সংবিধানে একটা অনুচ্ছেদ ছিল, আর্টিকেল 70। এই আর্টিকেল 70, আমাদের দেশেও কিন্তু আর্টিকেল 70 আছে। আমাদের আর্টিকেল 70-র মতো নয়। ভারতীয় সংবিধানের আর্টিকেল 70 হলো কাশ্মীরকে একটি বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল তাদের জনগোষ্ঠীকে, এবং তাদের মধ্যে যে এটিকে বলা হয় এথনিক যে বিশেষত্ব রয়েছে, এটিকে সুরক্ষা দেওয়ার জন্য, তাদের স্বাধীনতা স্বায়ত্তশাসনকে সুরক্ষা দেওয়ার জন্য স্বাধীনতার পরপরই ভারতের সংবিধানে এটি সংযোজিত হয়েছিল। এই কারণে
যে কাশ্মীরের যেটা দুটো ভাগ, একটা হলো আজাদ কাশ্মীর আর একটা হলো জম্মু কাশ্মীর। তা আজাদ কাশ্মীর পাকিস্তানের ভাগে আর জম্মু কাশ্মীর ভারতের ভাগে। তো ভারতের ভাগে যারা থেকে গিয়েছিলেন ওই সময়টিতে তারা ইচ্ছে করলে ভারতের পাকিস্তানের সঙ্গে মানে যদি যোগ দিত, তাহলে ভারতের পক্ষে সেটা যুদ্ধ করে ওই মুহূর্তে সেই জম্মু কাশ্মীরকে ভারতের কবজায় রাখা অসম্ভব ছিল। এটা ঠিক সিকিমের মতো ছিল না বা হায়দরাবাদের মতো এত ইজি ছিল না। কাশ্মীরের জম্মু কাশ্মীরের যারা জনগণ ছিলেন তারা যদি যুদ্ধ করতেন, না চাইতেন, পাকিস্তান দাঁড়িয়েছিল সেটা নেওয়ার জন্য, কিন্তু সেখানে জাতীয়তাবাদী অনেকগুলো নেতা ছিলেন যারা ভারতের সঙ্গে থাকতে চেয়েছিলেন। ফলে জনগণের ইচ্ছা থাকা সত্ত্বেও, মেজরিটি মুসলিম তাদের পাকিস্তানের সঙ্গে যাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও তারা ভারতের সঙ্গে থেকেছিল। এই জন্য ভারতের যারা স্বাধীনতার রূপকার ছিলেন, মাওলানা আবুল কালাম আজাদ, পণ্ডিত জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, সরোজিনী নাইডু থেকে শুরু করে আরও অনেক যারা লোকজন রয়েছেন, সবাই মিলে ভারতে যখন সংবিধান রচিত হলো তখন এই কাশ্মীরের জনগণের প্রোটেকশনের জন্য এবং যারা এই জাতীয়তাবাদী নেতা ছিলেন তাদেরকে সম্মান জানানোর জন্য এই একটা রাজ্যকে একটা বিশেষ মর্যাদা দিয়ে আর্টিকেল 70 সেখানে সংযোজন করা হয়। ফলে ইচ্ছে করলেই সেখানে সেনাবাহিনী মোতায়েন করা যেত না, ইচ্ছে করলে অন্য রাজ্যের মতো সেখানে অনেক কিছু চাপিয়ে দেওয়া যেত না। তো নরেন্দ্র মোদী দ্বিতীয়বার যখন ক্ষমতায় এলো তখন এই আর্টিকেল 70 সে ক্ষমতায় এলে বাতিল করবে পার্লামেন্ট থেকে। এই ম্যান্ডেট নিয়ে সে যখন দ্বিতীয়বার এলো, এসেই যখন এই কাজটি করলো, করার পর দেখা গেল যে পুরো কাশ্মীর জুড়ে অগ্নিগর্ভ, এবং এটা এখন পর্যন্ত আছে। এবং কাশ্মীরের এই পুরো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেখানে 8 লাখ ভারতীয় সৈন্যবাহিনীকে মোতায়েন করতে হয়েছে এবং বিশ্রী একটি অবস্থা। ইসরায়েলের যে বর্বরতা এই মুহূর্তে হামাসের উপর চলছে, ফিলিস্তিনের উপর চলছে, তার চেয়ে কোনো অংশে নরেন্দ্র মোদীর বর্বরতা কম নয় কাশ্মীরের জনগণের উপর। এটা হলো এক। 2 নম্বর হলো যে ধর্মীয় উগ্রবাদ তিনি এতটা তিনি এটাকে মার্কেট মানে বাজারজাত করেছেন, এই উগ্রবাদের কবলে পড়ে পুরো ভারতের রাজনীতি, অর্থনীতি তছনছ হয়ে গেছে। সামাজিক বন্ধন, হাজার বছরের ভারতীয় বন্ধন নষ্ট হয়ে গেছে। মুসলমানদের উপর যে অত্যাচার হয়েছে, যে ঘৃণা, গরুর মাংস ফ্রিজের মধ্যে রাখা হলো কেন, এই জন্য পুরো বাড়ি ছারখার করে দেওয়া হয়েছে, মানুষদেরকে পুড়িয়ে মারা হয়েছে। তো এইরকম উগ্রবাদ ভারতে এই দ্বিতীয় মেয়াদে এসে সে বাড়িয়ে দিয়েছে। তৃতীয় যে কাজ করেছে সেটা হলো ব্যবসায়ী গ্রুপের মধ্যে একটা মাফিয়া চক্র সে গড়ে তুলেছে। আর চতুর্থ হলো প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেছে। এর ফলে কি হলো, মোদির যে ক্রেজটা ছিল সেই ক্রেজটা এখন একটা টালমাটাল অবস্থা আছে, তাকে ভয় পাচ্ছে সবাই। বাংলাদেশের শেখ হাসিনাকে যেভাবে ভয় পাচ্ছেন আপনি আমি, একইভাবে নরেন্দ্র মোদীকে ভয় পাচ্ছে। আর এটাকে নরেন্দ্র মোদী মনে করছেন এখন পর্যন্ত যে তার জনপ্রিয়তা অতীতের চেয়ে বেড়ে গেছে। ফলে তিনি রেকর্ড ব্রেক করা একটা টার্গেট দিলেন যে এবারের যে তৃতীয় দফা নির্বাচন, তার টার্গেট হলো যে 400 আসন তিনি লোকসভাতে হাসিল করবেন। এবং ভারতের ইতিহাসে এই একবারই মাত্র 400 আসনের উপরে পেয়েছিল রাজীব গান্ধীর জমানাতে। রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী হলেন, এবং তার জন্য ইন্দিরা গান্ধীকে কিন্তু প্রাণ দিতে হয়েছিল। এছাড়া ভারতে কোনো একটি রাজনৈতিক দল এভাবে 400 আসন পায়নি। এমনকি স্বাধীনতার পরপর কংগ্রেস যে নির্বাচনটা দিল, পণ্ডিত জওহরলাল নেহরুর যে প্রথম সরকার, সেখানে 400 আসন আসেনি। তো এইবার সেই টার্গেট দিয়ে 400 আসন দিয়ে নির্বাচনের মাঠে সে যেভাবে নেমেছিল, প্রথম দফার নির্বাচনে তার 30% মনোবল ভেঙে গিয়েছে, রেজাল্ট কাঙ্ক্ষিত আসেনি। এবং দ্বিতীয় দফা নির্বাচনের যে ফলাফল আমরা আজকে যে ভিডিও করেছি, আজকে পর্যন্ত পেয়েছি, তাতে যা বোঝা যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে নরেন্দ্র মোদী সম্ভবত সরকার গঠন নাও করতে পারেন। 400 আসন তো দূরের কথা, তাকে কোয়ালিশনে যেতে হতে পারে, অথবা তার অ্যাগেনস্টে যে কোয়ালিশন গভর্নমেন্ট হচ্ছে, সেই কোয়ালিশন গভর্নমেন্ট হয়তো সেই দেবগৌড়ার আমলে বা
এর আগে আইকে গুজরাল, ভিপি সিং, তারা যেভাবে কোয়ালিশন সরকারের প্রধানমন্ত্রী হয়েছিলেন, ওইরকম এবার একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, আর এমনকি কংগ্রেসের ক্ষমতায় চলে আসতে পারে, এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। এবং প্রতিদিনই নরেন্দ্র মোদীর জন্য একটা করে দুঃসংবাদ আসছে, দেশের ভিতরে এবং দেশের বাইরে। তো এখন আমরা যারা বাংলাদেশে রয়েছি, আমাদের বক্তব্য হলো, নরেন্দ্র মোদী যদি আবার ক্ষমতায় আসেন আমাদের কি উপকার হবে, কিংবা নরেন্দ্র মোদী যদি ক্ষমতায় না আসেন তাহলে আমাদের কি কোনো ক্ষতি হবে কিনা বা উপকার হবে কিনা। মূল ব্যাপারটা হলো যে বাংলাদেশের ব্যাপারে ভারতের যে নীতিমালা, সে নীতিমালা কিন্তু পরিবর্তন হবে না। নরেন্দ্র মোদী থাকলেও হবে না, রাহুল গান্ধী আসলেও হবে না। আপনাদের মনে আছে যে বাংলাদেশে যে 2014 সালে যে নির্বাচনটি হলো, এই নির্বাচনটি যারা কলুষিত করেছে এবং প্রথম ঐতিহাসিকভাবে যারা এই বাংলাদেশে প্রকাশ্যে এসে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হস্তক্ষেপ করেছে, তারা হলো ভারতীয় কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস। সরাসরি প্রণব মুখার্জি, তৎকালীন প্রেসিডেন্ট, নেত্রী, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী সহ ভারতের পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী এবং রয়ের একটা বিশাল গ্রুপ পুরো 2013 এবং 14 সন ধরে যে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের পুরো গণতান্ত্রিক সিস্টেমটিকে তছনছ করে দিয়েছে, পুরো সিকিউরিটি সিস্টেমটিকে কলাপস করে দিয়েছে, এবং যেটি পরবর্তীতে নরেন্দ্র মোদী প্রমোট করেছেন, তার স্বার্থে সেটা প্রমোট করেছেন, তিনি আলাদা কিছু করেননি। সেটির ধারাবাহিকতা বরং তিনি রক্ষা করার চেষ্টা করেছেন। কিন্তু এখানে একটা ব্যাপার হলো, বাংলাদেশে এখন যারা আছে, শেখ হাসিনা সরকার, তারা কোনো অবস্থাতে বিজেপির সাথে, নরেন্দ্র মোদীর সঙ্গে তাদের একটা সম্পর্ক আছে, বোহেনজি, ভাইজি ইত্যাদি ইত্যাদি, কিন্তু এটা আত্মার সম্পর্ক নয়। তাদের সত্যিকার অর্থে আত্মার সম্পর্ক হলো ভারতের যারা দক্ষিণপন্থী রাজনীতিবিদ রয়েছেন তাদের সঙ্গে। দ্বিতীয়ত, হরিহর আত্মার সম্পর্ক হলো কংগ্রেসের সঙ্গে। তো কাজেই নরেন্দ্র মোদীর পরিবর্তে যদি কংগ্রেস ক্ষমতায় আসে, এখানে বাংলাদেশে যারা আছেন তারা আরও শক্তিশালী হবেন, আরও শক্তিশালী হবেন। যদি কংগ্রেসে না আসে, কোয়ালিশন আসে, তবুও নরেন্দ্র মোদীর চাইতে আরও বাংলাদেশ বর্তমান যারা আছে তারা শক্তিশালী হবেন। তো কাজেই নরেন্দ্র মোদী এলেই যে আমাদের সমস্যার সমাধান হবে তা নয়, নরেন্দ্র মোদী গেলেও আমাদের সমস্যার সমাধান হবে না। আমাদের সমস্যা আমাদেরকে সমাধান করতে হবে স্থানীয়ভাবে। ভারত কতগুলো বিষয় নিয়ে, যেমন গঙ্গা ব্যারেজ, তিস্তা ব্যারেজ, এই দুটো মানে তাদের যে মাস্টার প্ল্যানের মধ্যে আছে, এখানে নরেন্দ্র মোদীর বাপ এসে কিছু করতে পারবে না। এটিকে যদি আমাকে তিস্তা ব্যারেজকে চ্যালেঞ্জ জানাতে হয়, চীনের সহযোগিতা লাগবে এবং কাউন্টার তিস্তা ব্যারেজ তৈরি করতে হবে। আমাদেরকে যদি ফারাক্কার অভিশাপ থেকে বাঁচতে হয়, তাহলে আমাদেরকে কাউন্টার গঙ্গা ব্যারেজ করতে হবে রাজশাহীতে, এবং বর্ষাকালের যে পানি, এটি ধরে রেখে উজানের পানি ঠেকিয়ে দিতে হবে। কোনো ওয়ে নেই, এটাই আমাদেরকে করতে হবে। আমাদের চীনের যেভাবে আমরা ভারতকে ট্রানজিট দিয়েছি, আনকন্ডিশনাল ট্রানজিট দিয়েছি, একইভাবে চীনকেও আমাদেরকে আনকন্ডিশনাল ট্রানজিট দিতে হবে। সমুদ্রপথে ট্রানজিট দিতে হবে এবং আকাশপথে ট্রানজিট দিতে হবে। এখন চীনা সামরিক বাহিনীর সাথে যেভাবে যৌথ মহড়া হচ্ছে, এটি বছরে 4-5 বার করতে হবে। কেবলমাত্র সেই সাহসিকতাটা দেখাতে পারলেই ভারতকে বা দিল্লিকে নরম করা সম্ভব। আদারওয়াইজ দিল্লিতে যে সিস্টেম চলছে এই মুহূর্তে, সেই সিস্টেমে যদি মির্জা ফখরুল সাহেবকে দিল্লিতে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর জায়গায় বসানো হয়, ওবায়দুল কাদেরকেও যদি বসানো হয়, পরিস্থিতি কোনো হেরফের হবে না। পরিস্থিতি হেরফের করার জন্য ভারতের ভিতরে যে জাতীয়তাবাদ রয়েছে, ভিতরে যে গণতন্ত্র রয়েছে, দেখুন এত কিছু করছে তারা। বাংলাদেশের মতো শিক্ষা নিয়ে নরেন্দ্র মোদী সেখানে নির্বাচনের আগে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কেজরিওয়ালকে, দিল্লির যিনি মুখ্যমন্ত্রী, তাকে গ্রেপ্তার করেছেন।
এরপর কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করেছেন। রাহুল গান্ধী চলাচল তার উপর বাধা তৈরি করেছে, এবং যা যা আমাদের বাংলাদেশে যে সকল তাণ্ডব পুলিশ করেছে ওটি ভারতীয় ভার্সনে নরেন্দ্র মোদী কিন্তু বাংলাদেশকে অনুসরণ করে করার চেষ্টা করেছে। কিন্তু সেখানে গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলো এতটা শক্তিশালী, নির্বাচন ব্যবস্থা সেখানে এতটা শক্তিশালী, নরেন্দ্র মোদী শুধু ভয় দেখাতে পারছেন, কিন্তু কার্যত অপকর্ম করার মতো অবস্থায় এখনো তিনি পৌঁছাতে পারেননি। হয়তো তৃতীয়বার ক্ষমতা আসলে তিনিও সফল হয়ে যাবেন একটি মিডনাইট নির্বাচন করার জন্য, একটি দামি নির্বাচন করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত তিনি সেই সিস্টেমটাকে ব্লক করতে পারেননি। ফলে দেখুন যে 4 দফায় সম্ভবত যে নির্বাচনটা হচ্ছে তার মধ্যে দ্বিতীয় দফার মধ্যেই তার পরাজয়ের গুঞ্জন চলে আসছে, এবং দ্বিতীয় দফার ফলাফলের পর যদি দেখা যায় যে প্রথম দফার মতো ফলাফল হয়েছে, আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন সেখানে যে নরেন্দ্র মোদী এতটি সিট সেখানে পেতে যাচ্ছে। এটা হলো ভারতের গণতন্ত্রের সৌন্দর্য। এবং সেই গণতন্ত্রের সঙ্গে সঙ্গে সেখানে সিভিল সার্ভিস, মিলিটারি সার্ভিস, রাজ্য সরকার, গভর্নর, মানে গভর্নরের যে পদ, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি যেটা প্রতিটা রাজ্যে থাকে, এবং সেখানে সীমান্তরক্ষী বাহিনী যেটা বিএসএফ, তারা যেভাবে নিজেদের মতো করে তাদের যে স্বতন্ত্র রুলস রয়েছে বা রুলস অফ বিজনেস রয়েছে সেভাবে তারা কাজ করছে। সেখানে আসলে দিল্লির কেন্দ্রীয় সরকারের, রাজনৈতিক সরকারের করার ক্ষমতা থাকে খুবই অল্প। যেমন ধরুন তিস্তা চুক্তি যদি তাকে করতে হয়, তাহলে সেখানে অনেকগুলো সমন্বয় করতে হবে, কেন্দ্রীয় সরকার তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার অর্থাৎ মমতা ব্যানার্জি, এই দুটো সমন্বয় সম্ভব হয় না। ফলে মমতা ব্যানার্জি চাইলেও বাংলাদেশের জন্য কিছু করতে পারছে না, নরেন্দ্র মোদীও কিছু করতে পারছে না। তো এটাকে হিট করার জন্য আসলে আমাদেরকে হিটিং মোমেন্টে যেতে হবে, হিটিং পয়েন্টে যেতে হবে। তো সেই হিটিং পয়েন্টে আমরা এখন পর্যন্ত যেতে পারছি না, এবং অনাগত দিনে যতদিন না পর্যন্ত এই হিটিং পয়েন্টে যাওয়ার জন্য আমাদের দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একজন শক্তিশালী রাষ্ট্রনায়ক যতদিন পর্যন্ত না আসবেন, ততদিন পর্যন্ত দিল্লি আমাদের নিকট দিল্লির মতোই থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।